এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 57 থেকে 59 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 57 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে 6.6 বলা হয়েছে ভগ্নাংশের ভাগ। দেখো, আমরা কিন্তু এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে একটি দেয়াল রং করার কথা চিন্তা করি। দেখো, একটু নিচে যদি আমরা লক্ষ্য করি, এখানে 1 নম্বরে কিন্তু একটি প্রশ্ন দেয়া রয়েছে। তাহলে দেখো, আমরা যদি এটিকে একটু পড়ার চেষ্টা করি, এখানে বলা হয়েছে 2 ডেসিলিটার রং দ্বারা 5-এর 18 বর্গমিটার দেয়াল রঙিন করা যায়। 1 ডেসিলিটার রং দ্বারা আমরা কত বর্গমিটার দেয়াল রঙিন করতে পারবো। আচ্ছা, আবারও যদি আমরা প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, দেখো এখানে বলা হয়েছে 2 ডেসিলিটার রং দ্বারা আমরা 5-এর 8 বর্গমিটার দেয়াল রঙিন করতে পারবো। তাহলে 1 ডেসিলিটার রং দ্বারা আমরা কতটুকু রঙিন করতে পারবো সেটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করতে পারি? দেখো, 2 ডেসিলিটার দ্বারা যদি 5-এর 18 বর্গমিটার দেয়াল রঙিন করা যায়, তাহলে 1 ডেসিলিটার দ্বারা কি কম দেয়াল রঙিন করা যাবে নাকি বেশি রঙিন করা যাবে? অবশ্যই কম দেয়াল কিন্তু রঙিন করা যাবে, তাই না? তাহলে আমরা কি করতে পারি? এই যে 5-এর 18 বর্গমিটার, এই 5-এর 18 বর্গমিটারকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে 1 ডেসিলিটার রং দ্বারা আমরা কত বর্গমিটার দেয়াল রঙিন করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা যদি এটিকে একটু ভাগ করার চেষ্টা করি। বন্ধুরা, আমরা যেহেতু 5-এর 18কে ভাগ করব 2 দ্বারা, যার কারণে কিন্তু আমরা এখানে এই বিষয়টি লিখে নিয়েছি। আমরা লিখেছি 5-এর 18 ভাগ 2। এখন আমরা কিভাবে করে ভাগ করতে পারি? দেখো, আমরা কিন্তু এখানে একটি ভগ্নাংশ দেখতে পাচ্ছি, অর্থাৎ উপরে একটি সংখ্যা, নিচে একটি সংখ্যা দেখতে পাচ্ছি। কিন্তু এই পাশে যদি লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা শুধুমাত্র একটি সংখ্যাকে দেখতে পাচ্ছি, তাই না? তার মানে এটি একটি পূর্ণ সংখ্যা। কিন্তু আমরা জানি কি, আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ, এই ক্ষেত্রে কিন্তু আমাদের যদি দুই পাশেই ভগ্নাংশ হয়, এই পাশেও একটি ভগ্নাংশ, এই পাশেও যদি একটি ভগ্নাংশ হয়, তাহলে কিন্তু আমাদের হিসাব করতে সুবিধা হয়, তাই না? তো এখন দেখো, এখানে যেহেতু কোনো ভগ্নাংশ নেই, তাহলে আমরা এই ক্ষেত্রে কিভাবে করে সমাধানটিকে করব? দেখো, আমরা এই যে পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছি, আমরা যে কোনো পূর্ণ সংখ্যার নিচে কিন্তু মনে মনে একটি 1 ধরে নিতে পারি। ঠিক আছে? তাহলে এই 2-এর নিচেও কিন্তু আমরা ঠিক একই রকমভাবে একটি মনে মনে 1 ধরে নিতে পারি। তাহলে দেখো, এটি হয়ে গেল 1-এর 2। তার মানে এটি কিন্তু এখন একটি ভগ্নাংশ হয়ে গেল, তাই না বন্ধুরা? আমরা কিন্তু এই নিচে 1কে এইভাবে করে লিখবো না, আমরা কিন্তু এটিকে মনে মনে ধরে নিব। ঠিক আছে? আচ্ছা, আমরা এটিকে কেন ভগ্নাংশ বানালাম? কারণ হচ্ছে আমাদের এখন এটিকে সমাধান করতে সুবিধা হবে। এখন দেখো, যদি আমরা এই ভাগের জায়গাতে গুণ করতাম, ঠিক আছে, অর্থাৎ এই ভাগের জায়গাতে যদি গুণ থাকতো, তাহলে আমরা কিভাবে সমাধান করতাম? উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যাকে গুণ করতাম, নিচের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করে দিতাম, তাই না? কিন্তু এখানে যেহেতু ভাগ রয়েছে, ভাগের ক্ষেত্রে কিন্তু আমাদের বিষয়টা একটু ভিন্ন রকম। সেটি হচ্ছে কীরকম? আমরা এবারেও কিন্তু গুণ করব। ঠিক আছে? এখানে ভাগ থাকলেও আমরা গুণ কিন্তু করব। কিন্তু কিভাবে করে গুণ করব? আমরা উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যাকে এবং নিচের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে কিন্তু গুণ করব না। আমরা গুণটা করব হচ্ছে এই উপরের সংখ্যার সঙ্গে এখানে নিচের সংখ্যাকে গুণ করব, অর্থাৎ আড়াআড়ি গুণ করব। এই উপরের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যা, নিচের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যা। ঠিক আছে? এইভাবে আড়াআড়ি আমরা গুণ করব। তাহলে কিভাবে করে সমাধান করব? দেখো, আমরা একটু সমান সমান চিহ্ন দিব। সমান সমান চিহ্ন দিয়ে আমরা এইভাবে একটি দাগ দিব। এবারে উপরে যেহেতু রয়েছে 18, আমরা লিখবো হচ্ছে 18। এরপরে গুণ দিয়ে আমরা এই নিচে রয়েছে কত? নিচে রয়েছে 1, তাই না? তাহলে আমরা এখানে লিখে দিব 1। আমি আবারও তোমাদেরকে বলছি, এখানের 1টি কিন্তু তোমরা লিখবে না, তোমরা মনে মনে ধরে নিবে। তাহলে আমরা 18-এর সঙ্গে উপরের 1কে গুণ করব, অথবা যেহেতু এখানে 1 রয়েছে, 1-এর সঙ্গে 18কে গুণ করলে যেহেতু আমরা 18ই পাবো, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না এখানে, যার কারণে কিন্তু আমরা উপরে শুধুমাত্র 18 লিখে দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে? আমরা কিন্তু শুধুমাত্র উপরে 18 লিখে দিতে পারি। এবারে আমরা কি করব? এই 5-এর সঙ্গে উপরের 2কে গুণ করবো। আমরা লিখবো হচ্ছে 5 গুণ 2। ঠিক আছে? আচ্ছা, আমাদের এই লাইনের কাজ শেষ। এখন আমরা নিচের লাইনে এসে যদি এই গুণের কাজটুকুকে করি, অর্থাৎ এই গুণটাকে যদি সমাধান করি, উপরে বলা হয়েছে 18 গুণ 8 1। তাহলে 18-এর সঙ্গে 1কে গুণ করলে হবে 18 1 18, তার মানে আমরা উপরে পাবো 18। এবারে নিচে রয়েছে 5 গুণ 2, অর্থাৎ 5-এর সঙ্গে 2কে গুণ করলে হয় 5 2 10। আমরা নিচে পাচ্ছি 10, আমরা নিচে লিখে দিলাম 10। এখন দেখো, এখানে পাচ্ছি কত? আমরা পাচ্ছি 10-এর 18। এবারে আমরা প্রতিটি অঙ্কের ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ প্রত্যেকটির ক্ষেত্রেই কিন্তু আমরা একই কাজটি করব। হ্যাঁ, এইখানে এসে আমরা দেখব কি, যে
আমরা এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 18কেও ভাগ করতে পারবো, আবার 10কেও ভাগ করতে পারবো। আমরা কিন্তু এবারে কাটাকাটি করবো, অর্থাৎ ভাগ করব। তাহলে দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা এই দুটিকেই ভাগ করতে পারি। বন্ধুরা, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে 2, তাই না? 2 দ্বারা আমরা 18কেও ভাগ করতে পারবো, আবার 10কেও ভাগ করতে পারবো। দেখো 2 দ্বারা যদি 18কে ভাগ করি কয়বার ভাগ যায়? আমরা জানি 9 দুগুণ 18, আমরা পাবো হচ্ছে 9। আবার 2 দ্বারাই যদি 10কে ভাগ করি কতবার ভাগ যাবে? আমরা জানি 5 দুগুণ 10, অর্থাৎ আমরা পাবো হচ্ছে 5, তাই না? আমি তোমাদের আবারও একটি বিষয় মনে করিয়ে দিই। দেখো, আমরা যখন এই ভাগটিকে করব তখন কিন্তু আমাদের একই সংখ্যা দ্বারাই এই দুটিকে ভাগ করতে হবে। আমরা 2 দ্বারা যেহেতু 18কে ভাগ করেছি, আবার ঠিক 2 দ্বারাই কিন্তু আমাদেরকে 10কে ভাগ করতে হবে, ঠিক আছে? একই সংখ্যা দ্বারাই কিন্তু ভাগ করতে হবে। এখন দেখো, আমরা উপরে পাচ্ছি 9, নিচে পাচ্ছি 5। এখন আবারও দেখবো যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 9কেও ভাগ করতে পারবো, আবার 5কেও ভাগ করতে পারবো। বন্ধুরা, এমন কিন্তু কোনো সংখ্যা নেই। যদি থাকতো তাহলে আবার আমরা কাটাকাটি করতাম। এইভাবে করে যতবার কাটাকাটি করা যাবে ততবারই কিন্তু আমরা কাটাকাটি করব, ঠিক আছে? দেখো, এখন যেহেতু আর কাটাকাটি যায় না, যার কারণে আমরা কি করব, একটু সমান সমান চিহ্ন দিয়ে আমরা উপরে পাচ্ছি 9, আমরা উপরে লিখে দেবো 9, নিচে পাচ্ছি 5, নিচে লিখে দেবো 5। তাহলে কিন্তু আমাদের এই উত্তর বের করা হয়ে গেল, অর্থাৎ আমরা পাচ্ছি 5-এর 9। তাহলে এই 5-এর 9 দ্বারা আমরা কি বুঝতে পারি? আমরা 1 ডেসিলিটার রং দ্বারা 5-এর 9 বর্গমিটার দেয়াল রঙিন করতে পারবো। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা এই ভাগ প্রক্রিয়াটি খুবই সহজে বুঝতে পেরেছো। চলো বন্ধুরা, এবারে আমরা যদি বইয়ের কাছে ফিরে যাই, বই আমাদের এই অঙ্কটির ব্যাপারে কি বলে আমরা একটু দেখি। দেখো, আমরা যদি এই প্রশ্নটির একটু নিচে লক্ষ্য করি, এখানে আমাদেরকে বলা হয়েছে এই বাক্য ব্যবহার করে আমরা 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন দেয়ালের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আচ্ছা, কোন বাক্য ব্যবহার করে? এই দেখো, নিচে কিন্তু আমাদের একটি উদাহরণ দেওয়া রয়েছে। এখানে শুরুতে বলা হয়েছে মোট রঙিন দেয়ালের ক্ষেত্রফল, অর্থাৎ আমাদের প্রশ্নে মোট রঙিন দেয়ালের ক্ষেত্রফল রয়েছে কত? মোট রঙিন দেয়ালের ক্ষেত্রফল রয়েছে কিন্তু 5-এর 18 বর্গমিটার, তাই না? তাহলে আমরা শুরুতে লিখবো হচ্ছে 5-এর 18, এরপরে একটি ভাগ চিহ্ন দিয়ে, দেখো এখানে আমরা একটি ভাগ চিহ্ন দিয়েছি। এবারে লিখবো হচ্ছে রঙের পরিমাণ, অর্থাৎ আমরা কত লিটার রং দ্বারা 5-এর 18 বর্গমিটার রঙিন করেছিলাম? আমরা কিন্তু 2 ডেসিলিটার রং দ্বারা কিন্তু 5-এর 18 বর্গমিটার দেয়াল রঙিন করেছিলাম, তাই না? যার কারণে কিন্তু আমরা এখানে রঙের পরিমাণের জায়গাতে কত লিখবো? আমরা লিখবো হচ্ছে 2 ডেসিলিটার, অর্থাৎ 5-এর 18কে আমাদের ভাগ করতে হবে 2 দ্বারা, সমান সমান, অর্থাৎ আমরা যখন এটিকে ভাগ করবো তখন আমরা কি পাবো? 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন দেয়ালের ক্ষেত্রফল। অর্থাৎ আমরা যখন ভাগ করব, ভাগ করলে কিন্তু আমরা পেয়ে যাব যে 1 ডেসিলিটার রং দ্বারা আমরা কত বর্গমিটার দেয়াল রঙিন করতে পারবো। অর্থাৎ আমাদের প্রশ্নে যে বিষয়টি বের করতে বলা হয়েছে আমরা কিন্তু এখানে সেই বিষয়টি পেয়ে যাব। তাহলে আমরা যখন ভাগ করলাম, আমরা যখন একটু আগে ভাগ করেছি তখন আমরা কত পেয়েছি? আমরা কিন্তু পেয়েছিলাম 5-এর 9, তাই না? অর্থাৎ 5-এর 9 বর্গমিটার। দেখো, আমরা যদি আরেকটু পাশে লক্ষ্য করি, দেখো এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ড্যাশ বর্গমিটার, অর্থাৎ কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে? আমরা এখানে লিখে দেবো 5-এর 9 বর্গমিটার, অর্থাৎ আমরা এখানে যেটি পেয়েছি এখানে কিন্তু ঠিক সেই একই কথাটি লিখে দেব। আশা করি সকলেই তোমরা খুব সহজেই এটিকে বুঝতে পেরেছো। এবারে আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু 2 নম্বরে আরও একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে 5-এর 3 বর্গমিটার দেয়াল রঙিন করতে 3-এর 1 ডেসিলিটার রং লাগে। এখন বলা হয়েছে 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে। আচ্ছা, আবার যদি প্রশ্নটিকে আমরা বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে 5-এর 3 বর্গমিটার দেয়াল যদি আমরা রং করতে চাই তাহলে আমাদের রং লাগবে হচ্ছে 3-এর 1 ডেসিলিটার। তাহলে এখন আমাদের বের করতে বলা হয়েছে যে 1 ডেসিলিটার রং দ্বারা আমরা কত বর্গমিটার দেয়াল রঙিন করতে পারবো। তাহলে এটিকে আমরা কীভাবে করে সমাধান করতে পারি? আমরা এই যে 5-এর 3 বর্গমিটার রয়েছে, এই 5-এর 3কে যদি আমরা 3-এর 1 দ্বারা ভাগ করি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে 1 ডেসিলিটার রং দ্বারা আমরা কত বর্গমিটার দেয়াল রঙিন করতে পারবো। তাহলে এটিকে যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি, অর্থাৎ এই ভাগ অঙ্কটি যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি, চলো। এখন আমরা কি করব? আমরা 5-এর 3কে ভাগ করব হচ্ছে 3-এর 1 দ্বারা, ঠিক আগের অঙ্কটির মতোই। এখানে যেহেতু আমাদের দুটি ভগ্নাংশই দেওয়া রয়েছে তার মানে কিন্তু আমাদের আর ঝামেলার কিছু নেই। আমরা কি করব? একটু সমান সমান চিহ্ন দেব, তারপরে একটি দাগ দিয়ে এখন আমরা কি করব? যেহেতু এখানে ভাগ করতে বলা হয়েছে আমরা কি করব? আড়াআড়ি গুণ করব, তাই না? কারণ ভাগ অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের আড়াআড়ি গুণ করতে হয়, অর্থাৎ উপরের সংখ্যার সঙ্গে এখানে নিচের সংখ্যা এবং এই নিচের সংখ্যার সঙ্গে এই উপরের সংখ্যাকে আমরা গুণ করব, তাই না? তাহলে দেখো, এই 3-এর সঙ্গে যদি আমরা এই নিচের 3কে গুণ করি আমরা লিখব 3 গুণ 3 এবং নিচের লাইনে আমরা কি লিখব? 5 গুণ 1, অর্থাৎ
5 গুণ 1। তাহলে কিন্তু আমাদের এই লাইনের কাজ হয়ে গেল। আমরা এবারে কি করব, নিচের লাইনে এসে একটি সমান সমান চিহ্ন দিয়ে এবং এরকম একটি দাগ দিব। তারপরে আমরা কি করব, এই গুণের সমাধানটুকু আমরা করব। দেখো 3-এর সঙ্গে কিন্তু উপরে আমাদের 3কে গুণ করতে বলা হয়েছে। আমরা জানি 3 এবং 3কে গুণ করলে হয় 3 3-এ 9, আমরা উপরে লিখে দেবো 9। 5 এবং 1কে গুণ করলে হয় 5 1-এ 5। দেখো আমরা এখানে পাচ্ছি কত, 5-এর 9। এবারে দেখো এমন কি কোনো সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা আমরা 9কেও ভাগ করতে পারবো আবার 5কেও ভাগ করতে পারবো? বন্ধুরা এমন কিন্তু কোনো সংখ্যা নেই, যার কারণে এটি হচ্ছে কি আমাদের উত্তর। অর্থাৎ আমরা বলতে পারি কি, 1 ডেসিলিটার রং দ্বারা আমরা 5-এর 9 বর্গমিটার দেয়াল রঙিন করতে পারবো, তাই না? এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা কিন্তু এখানেও পাচ্ছি 5-এর 9 কি আমরা পাচ্ছি কিন্তু 5-এর 9 বর্গমিটার, তাই না? তাহলে আবার চলো আমরা যদি এবারে বইয়ের কাছে লক্ষ্য করি যে বই আমাদের এই ব্যাপারে কি বলছে। দেখো এই প্রশ্নটি যদি একটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে আমাদেরকে বলা হয়েছে কি, আমাদের কিন্তু সমাধানের যে উপায় অর্থাৎ যে পদ্ধতি সেটি কিন্তু আমাদের এখানে দেখানো হয়েছে। এখানে বলা হয়েছে মোট রঙিন দেয়ালের ক্ষেত্রফল। অর্থাৎ এখানে মোট রঙিন দেয়াল ছিল কতটুকু, মোট কিন্তু রঙিন দেয়াল ছিল 5-এর 3 বর্গমিটার, যার কারণে আমরা শুরুতে লিখবো 5-এর 3। দেখো এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাণিতিক বাক্য 5-এর 3। এরপর একটি ভাগ চিহ্ন রয়েছে, আমরা একটি ভাগ চিহ্ন দিলাম। এবারে বলা হয়েছে রঙের পরিমাণ, অর্থাৎ রঙের পরিমাণ এখানে দেওয়া রয়েছে কত, 3-এর 1 ডেসিলিটার, তাই না? যার কারণে আমরা এখানে লিখে দিলাম 3-এর 1। এবারে 5-এর 3কে যখন আমরা ভাগ করলাম 3-এর 1 দ্বারা, তখন আমরা কত পাবো, তখন কিন্তু আমরা পাবো হচ্ছে 5-এর 9। অর্থাৎ আমরা একটু আগে যেহেতু ভাগ করেছি আমরা কিন্তু উত্তরটিকে বের করেছি, আমরা পেয়েছি কত, 5-এর 9 বর্গমিটার, তাই না? তাহলে এটি কিন্তু আমাদের উত্তর। আশা করি সকলেই তোমরা এই অঙ্কটিও খুবই সহজেই বুঝতে পেরেছো। বন্ধুরা এবারে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, বন্ধুরা আমরা যদি 58 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে চিত্র ব্যবহার করে 5-এর 3 ভাগ 3-এর 1 কিভাবে হিসাব করা যায় তা চিন্তা করি। অর্থাৎ আমরা একটু আগে যে অঙ্কটিকে সমাধান করেছি এই অঙ্কটিকেই আমরা চিত্র ব্যবহার করে অর্থাৎ চিত্র দেখে কিভাবে করে সমাধান করতে পারি সেই বিষয়টি কিন্তু আমাদেরকে চিন্তা করতে বলা হয়েছে। দেখো আমরা যেভাবেই সমাধান করার চেষ্টা করি না কেন আমাদের উত্তর কিন্তু একই হবে, তাই না? তাহলে তোমরা কিন্তু চাইলে এখান থেকে চিত্রটিকে দেখে তোমরা এখান থেকে কিন্তু একটু ধারণা নিতে পারো যে আমরা এটিকে কিভাবে করে সমাধান করতে পারি। তোমরা যদি আমি একটু আগে যেভাবে বুঝিয়েছি সেইভাবে করে যদি বুঝতে পারো তাহলে আশা করি তোমাদের এটিকে আর সমাধান করার বা দেখার কোনো প্রয়োজন হবে না। আচ্ছা আমরা এটিকে না দেখে আমরা এখানে সময় নষ্ট না করে যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে নিচে যদি আমরা 3 নম্বরে লক্ষ্য করি, দেখো 3 নম্বরে কিন্তু আরও একটি অঙ্ক দেওয়া রয়েছে, তাই না? এখানে 3 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 5-এর 3 বর্গমিটার দেয়াল রঙিন করার জন্য 3-এর 2 ডেসিলিটার রং লাগে। 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে? আচ্ছা দেখো এখানে বলা হয়েছে 5-এর 3 বর্গমিটার দেয়াল যদি আমরা রঙিন করতে চাই তাহলে এই জন্য রং লাগবে হচ্ছে 3-এর 2 ডেসিলিটার। হ্যাঁ, এখন বলা হয়েছে যে তাহলে আমরা 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করতে পারবো। তাহলে আমরা এটিকে কিভাবে করে সমাধান করতে পারি? দেখো এখানে যেহেতু আমাদের রঙিন দেয়ালের অংশ কতটুকু বলা হয়েছে অর্থাৎ কতটুকু রঙিন দেয়াল রয়েছে বলা হয়েছে 5-এর 3 বর্গমিটার। তাহলে 5-এর 3 বর্গমিটারকে যদি আমরা 3-এর 2 দ্বারা ভাগ করি তাহলেই কিন্তু পেয়ে যাব যে 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে। তাহলে 5-এর 3কে যদি আমরা 3-এর 2 দ্বারা ভাগ করি, চলো। আচ্ছা দেখো আমরা এখানেই যদি একটু ভাগ করার চেষ্টা করি, এখানে রয়েছে 5-এর 3, আমরা শুরুতে লিখবো হচ্ছে 5-এর 3 এবং একটি ভাগ চিহ্ন দিয়ে আমরা লিখবো কত, 3-এর 2, তাই না? আমরা লিখে দেবো 3-এর 2। এবার আমরা কি করব, আমরা নিচে একটু সমান সমান চিহ্ন দিয়ে আমরা জানি ভাগের ক্ষেত্রে কিন্তু আড়াআড়ি গুণ করতে হয়, অর্থাৎ এখানে উপরের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যা এবং এই নিচের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যাকে গুণ করতে হয়। তাহলে আমরা যদি আড়াআড়ি গুণটা করি, দেখো এখানে রয়েছে 3, নিচেও রয়েছে 3, আমরা লিখব 3 গুণ 3 এবং নিচের লাইনে আমরা কি লিখব 5 গুণ 2, আমরা লিখব 5 গুণ 2। দেখো আমাদের এই লাইনের কাজ কিন্তু হয়ে গেল। এবার নিচের লাইনে এসে একটি সমান সমান চিহ্ন দিয়ে আমরা কি করব, এই গুণের সমাধানটুকু করব, তাই না? দেখো উপরে বলা হয়েছে 3 গুণ 3 অর্থাৎ 3 এবং 3কে গুণ করলে কত হয়? হ্যাঁ আমরা জানি 3 এবং 3কে গুণ করলে হয় 3 3-এ 9, আমরা উপরে লিখে দিলাম 9 এবং নিচে বলা হয়েছে 5 গুণ 2 অর্থাৎ 5 এবং 2কে গুণ করলে হয় 5 2 10, আমরা নিচে লিখে দেব 10। তাহলে আমরা পাচ্ছি কত, 10-এর 9, তাই না? অর্থাৎ আমরা বুঝতে পারি কি যে 1 ডেসিলিটার রং দ্বারা 10-এর 9 বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে। আশা করি তোমরা সকলেই খুবই সহজেই বিষয়টি বুঝতে পেরেছো। আচ্ছা দেখো আরেকটু নিচে যদি আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু আমাদের
এই ভাগ অঙ্কটিকে করার জন্য যে সিস্টেম বা যে নিয়মটি সেটি কিন্তু আমাদের এখানে দেখানো হয়েছে। এখানে বলা হয়েছে কি মোট রঙিন দেয়ালের ক্ষেত্রফল, অর্থাৎ মোট রঙিন দেয়াল ছিল কত 5/3 বর্গমিটার, তাই না? যার কারণে কিন্তু আমরা শুরুতে লিখব হচ্ছে 5/3 এবং এরপরে একটি ভাগ চিহ্ন দিয়ে আমরা লিখব কি রঙের পরিমাণ। রঙের পরিমাণ বলতে কি বোঝায়? রঙের পরিমাণ বলতে কিন্তু এই যে দেখো 3/2 ডেসিলিটার রং যেহেতু লেগেছিল আমাদের, যার কারণে কিন্তু আমরা এখানে ভাগ চিহ্ন দিয়ে লিখব 3/2, অর্থাৎ এখানে শুরুতে আমরা যা লিখেছি 5/3 ভাগ 3/2 এই কথাটি কিন্তু এখানে আমরা লিখব। এরপরে সমান সমান দিয়ে আমরা যখন এই ভাগ অঙ্কটিকে সমাধান করব তখন আমরা কি পেয়ে যাব? আমরা পেয়ে যাব 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন দেয়ালের ক্ষেত্রফল। অর্থাৎ আমাদের প্রশ্নে যেটিকে বের করতে বলা হয়েছে তখন আমরা কিন্তু এই ভাগ অঙ্কটিকে সমাধান করলে সেই বিষয়টি অর্থাৎ উত্তরটি কিন্তু পেয়ে যাব। অর্থাৎ আমরা উত্তর পেয়েছি কত 10/9 বর্গমিটার, তাই না বন্ধুরা? আচ্ছা, তাহলে এই বিষয়টি কিন্তু আমাদের এখানে বলা হয়েছে। এরপর একটু পাশে যদি লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু আমাদের একটি খালি ঘর দেওয়া রয়েছে, এখানে বলা হয়েছে গাণিতিক বাক্য। তাহলে আমরা এই অঙ্কটিকে কিভাবে সমাধান করতে পারি সেই বিষয়টিকে গাণিতিক বাক্যের মাধ্যমে কিন্তু আমাদের এখানে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে গাণিতিক বাক্য আমরা কিভাবে সাজাতে পারি? দেখো, আমরা শুরুতে কি লিখব? শুরুতে যেহেতু আমরা 5/3 এটিকে লিখেছি, তাই না? আমরা লিখব হচ্ছে 5/3 এবং এটিকে আমরা ভাগ করেছি কত দ্বারা? আমরা একটি ভাগ চিহ্ন দিয়ে আমরা লিখব হচ্ছে 3/2, যেহেতু 3/2 দ্বারা ভাগ করেছি এজন্য লিখব 3/2 সমান সমান, এখানে একটা সমান সমান চিহ্ন দেবো। সমান সমান চিহ্ন দিয়ে আমরা কিন্তু শেষে উত্তরটিকে লিখলেও সমস্যা নেই, না লিখলেও কোনো সমস্যা নেই। আমরা উত্তর যেহেতু বের করেছি আমরা উত্তরটিকে এখানে লিখে দিই। আমরা উত্তর পেয়েছি কত 10/9, তাই না? তাহলে আমরা এখানে সমান সমান দিয়ে লিখব 10/9। ঠিক আছে, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এই যে বাক্যটি আমি লিখেছি দেখো, এটিকেই বলা হয় হচ্ছে গাণিতিক বাক্য। ঠিক আছে, এরপর যদি আমরা এর পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখো আমরা যদি 59 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করে এখানে বলা হয়েছে রেখাচিত্র ব্যবহার করে 5/3 ভাগ 3/2 হিসাবটি কিভাবে করব তা চিন্তা করি। অর্থাৎ আমরা আগের অঙ্কটিকে যেভাবে করে সমাধান করেছি সেই অঙ্কটি আমরা রেখাচিত্র ব্যবহার করে কিভাবে করে সমাধান করতে পারি এই বিষয়টি আমাদেরকে চিন্তা করতে বলা হয়েছে। দেখো এখানে কিন্তু আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, তাই না? এই চিত্রের মাধ্যমে আমাদেরকে বোঝানো হয়েছে যে এই অঙ্কটি অর্থাৎ এই হিসাবটি আমরা কিভাবে করে সমাধান করতে পারি। আচ্ছা, তোমরা যদি আগের পদ্ধতিটি বুঝে থাকো তাহলে আশা করি এটি আমাদের না দেখলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা যেভাবেই সমাধান করি না কেন এখানেও কিন্তু আমাদের উত্তর ঠিক সেই একই হবে। ঠিক আছে, আমরা যে উত্তরটি পেয়েছি এখানে কিন্তু আমাদের উত্তরটি একই হবে। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আর একটু নিচে চলে যাই, দেখো আচ্ছা এইখানে আমরা কিন্তু একটি বক্স দেখতে পাচ্ছি। দেখো এইখানে যে বক্সটি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের একটু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। সেটি হচ্ছে এখানে বলা হয়েছে ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে বিপরীত ভগ্নাংশ দ্বারা প্রথম ভগ্নাংশকে গুণ করি। আচ্ছা, আমাদেরকে কি বলা হয়েছে? ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে বিপরীত ভগ্নাংশ দ্বারা প্রথম ভগ্নাংশকে গুণ করি। অর্থাৎ আমরা যে উপরের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করেছি এবং নিচের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যাকে গুণ করেছি এই বিষয়টি কিন্তু আমাদেরকে এখানে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এই বিষয়টিকে কিন্তু দেখো এইখানে চিত্রের মাধ্যমে আমাদেরকে দেখানো হয়েছে। এই দেখো এখানে যেহেতু আমরা ভাগ দেখতে পাচ্ছি এই ভাগটিকে আমরা কি করব? গুণ করব। এবং গুণ করব কি দ্বারা? আমরা কিন্তু উল্টিয়ে গুণ করবো। এই দেখো এখানে কিন্তু বলা হয়েছে উল্টিয়ে বলতে কি আমরা এই উপরের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করব এবং নিচের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যাকে গুণ করব, এটিই কিন্তু আমাদেরকে বলা হয়েছে। ঠিক আছে, এরপর যদি আমরা আরেকটু নিচে চলে যাই, দেখো এইখানে 1 নম্বরে আমাদেরকে বলা হয়েছে হিসাব করো। দেখো এখানে কিন্তু আমরা অনেকগুলো ভাগ অঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে যদি কিছু কিছু অঙ্ককে সমাধান করার চেষ্টা করি, দেখো এখানে প্রত্যেকটি অঙ্ক যেহেতু একই রকম নিয়মেই সমাধান করতে হবে, আমরা সবগুলো অঙ্ক সমাধান না করে কিছু কিছু অঙ্ক যদি সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা এখানে 1 নাম্বার যদি আমরা লক্ষ্য করি এখানে বলা হয়েছে 4/3 ভাগ 7/2। তাহলে এটিকে আমরা কীভাবে সমাধান করতে পারি? আমরা কিন্তু আগের নিয়মেই সমাধান করব, তাই না? আমরা একটু সমান সমান চিহ্ন দেব। এরপরে আমরা যে কাজটি করব, আমরা উপরের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করব, এই নিচের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যাকে গুণ করব। তাহলে আমরা শুরুতে যদি এই দুটিকে গুণ করি আমরা লিখব হচ্ছে 3 গুণ 7 এবং তারপরে লিখব হচ্ছে 4 গুণ 2। আমরা লিখব 4 গুণ 2। দেখো আমাদের এই লাইনের কাজ শেষ। এবার নিচের লাইনে এসে আমরা যদি এই গুণের সমাধানটুকু করি, দেখো এখানে বলা হয়েছে 3 গুণ 7 অর্থাৎ 3 এবং 7কে গুণ করলে হয় 3 7 21। আমরা উপরে লিখে দেবো 21। নিচে বলা হয়েছে 4 গুণ 2। তাহলে 4 এবং 2কে গুণ করলে হয় 4 2 গুণ
8, আমরা নিচে পাচ্ছি 8। এখন দেখো এই যে 8-এর 21 পাচ্ছি, এবারে দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 21কেও ভাগ করতে পারবো আবার 8কেও ভাগ করতে পারবো। বন্ধুরা এমন কিন্তু আর কোনো সংখ্যা নেই, যার কারণে এই যে 8-এর 21 পাচ্ছি এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 8-এর 21। আশা করি সকলেই তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, তাই না? আমরা যদি একটি অঙ্ক বুঝতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটি অঙ্ক আমরা নিজেদের মতো করেই সমাধান করতে পারবো। এবারে দেখো 6 নম্বর অঙ্কটি যদি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 9-এর 2 ভাগ 9-এর 4। তাহলে আমরা একই রকমভাবে প্রথমে একটি সমান সমান চিহ্ন দেব। এবারে আমরা এই উপরের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যা, এই নিচের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যা, এই দুটিকে আমরা আড়াআড়ি গুণ করব। দেখো শুরুতে লিখব 2 গুণ 9, আমরা লিখব 2 গুণ 9 এবং নিচে লিখব 9 গুণ 4, আমরা লিখব 9 গুণ 4। দেখো আমাদের এই লাইনের কাজ শেষ। এবার একই রকমভাবে নিচের লাইনে এসে একটি সমান সমান চিহ্ন দেব। তারপরে আমরা যদি এই গুণের কাজটুকু করি, দেখো 2-এর সঙ্গে উপরে কিন্তু আমাদের 9কে গুণ করতে বলা হয়েছে, তাহলে 2 এবং 9কে গুণ করলে হয় 9 দুগুণ 18, আমরা লিখব 18। নিচে বলা হয়েছে 9 গুণ 4, অর্থাৎ 9 এবং 4কে গুণ করলে হয় 4 9 36, আমরা লিখে দেব 36। আচ্ছা দেখো এখানে আমরা কিন্তু পাচ্ছি, নিচে পাচ্ছি 36, উপরে পাচ্ছি 18। এখন দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 18কেও ভাগ করতে পারবো আবার 36কেও আমরা ভাগ করতে পারবো। এমন কি কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এমন কিন্তু সংখ্যা রয়েছে। যেমন 2 রয়েছে, 2 দ্বারা আমরা 18কেও ভাগ করতে পারবো আবার 36কেও ভাগ করতে পারবো। আমরা কিন্তু একটি সহজ হিসাব জানি, তাই না? সেটি হচ্ছে যদি উপরে নিচে 2 জায়গাতে যদি জোড় সংখ্যা থাকে তাহলে কিন্তু আমরা 2 দ্বারা এই উভয়কেই ভাগ করতে পারি, তাই না? দেখো 18 যেহেতু একটু জোড় সংখ্যা এবং 36ও জোড় সংখ্যা, তার মানে কিন্তু দুটিকেই আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। আবার দেখো 18 দ্বারাও কিন্তু আমরা এই দুটিকে ভাগ করতে পারি। 18 দ্বারাও আমরা 18কে ভাগ করতে পারবো, আর আবার 18 দ্বারা কিন্তু 36কেও আমরা ভাগ করতে পারবো। আবার 9 দ্বারাও কিন্তু ভাগ করতে পারবো, 9 দ্বারাও আমরা 18কে ভাগ করতে পারবো, আবার 9 দ্বারা কিন্তু আমরা 36কেও ভাগ করতে পারবো। তাহলে আমরা এখন কত দ্বারা ভাগ করবো এটি একটি কিন্তু বিষয়, তাই না? তোমাদের যেটি দ্বারা মন চায় তোমরা কিন্তু সেটি দ্বারাই ভাগ করতে পারো। তবে আমাদের সবচেয়ে সহজ হবে যদি আমরা সবচেয়ে বড় সংখ্যাটিকে দ্বারা ভাগ করার চেষ্টা করি, ঠিক আছে? যেমন এখানে 2 দ্বারা ভাগ করা যাবে, 9 দ্বারা ভাগ করা যাবে, আবার 18 দ্বারাও ভাগ করা যাবে। তাহলে আমরা যদি 18 দ্বারা ভাগ করতে পারি তাহলে কিন্তু একবার ভাগ করলে, অর্থাৎ একবার কাটাকাটি করলে আমরা উত্তর পেয়ে যাব। কিন্তু আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 2 দ্বারা ভাগ করলে এখানে যে সংখ্যাটি পাবো আবার নিচে যে সংখ্যাটি পাবো এই দুটিকে আবারও আমরা ভাগ করতে পারবো, তারপরে আবার যে সংখ্যা পাবো সেটিকে আমরা আবারও ভাগ করতে পারবো, অর্থাৎ বারবার ভাগ করতে হবে। এই জন্য আমরা যদি বড় সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমাদের একবারেই ভাগ করলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা 18 দ্বারা ভাগ করলে আমাদের একবার ভাগ করলে কিন্তু হয়ে যাবে, আর পরবর্তীতে ভাগ করতে হবে না। তবে দেখো যদি আমরা ছোট সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে কি হয়, যেমন ধরো আমরা 9 দ্বারা ভাগ করি, হ্যাঁ, তাহলে বিষয়টি তোমরা বুঝতে পারবে। 9 দ্বারা যদি 18কে ভাগ করি কয়বার ভাগ যায়? আমরা জানি 9 একে 9, 9 দুগুণ 18, অর্থাৎ আমরা পাই হচ্ছে 2। আবার 9 দ্বারাই কিন্তু আমাদের 36কে ভাগ করতে হবে, তাহলে 9 দ্বারা কতবার ভাগ করতে পারি আমরা 36কে? দেখো আমরা যদি 9-এর ঘরে নামতে পারি, 9 একে 9, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36, তাই না? 4 নং 36, অর্থাৎ আমরা পাই হচ্ছে 4। তাহলে উপরে পাচ্ছি আমরা 2, নিচে পাচ্ছি 4। এবারে দেখো আবারও কিন্তু আমরা এই দুটি সংখ্যাকে ভাগ করতে পারবো কত দ্বারা? আমরা কিন্তু 2 দ্বারা ভাগ করতে পারবো, 2 দ্বারা 2কেও ভাগ করতে পারবো, আবার 18কেও ভাগ করতে পারবো। 2 দ্বারা 2কে ভাগ করলে কয়বার ভাগ যায়? 2 একে 2, অর্থাৎ একবার ভাগ যায়। আবার 2 দ্বারা যদি 4কে ভাগ করি কয়বার ভাগ যায়? আমরা জানি 2 দুগুণ 4, অর্থাৎ 2 বার ভাগ যায়। আমরা কিন্তু একই সংখ্যা দ্বারাই দুটিকে ভাগ করবো, তাই না? আচ্ছা এবারে পাচ্ছি উপরে 1, নিচে পাচ্ছি 2, এখন কিন্তু আর ভাগ করা যাবে না। এখন যদি দেখো আমরা যদি 9 দ্বারা না ভাগ করে শুরুতে আমরা যদি একদম 18 দ্বারা ভাগ করতাম তাহলে কি হতো? 18 দ্বারা 18কে ভাগ করলে কত পেতাম? আমরা জানি 18 একে 18, অর্থাৎ আমরা পেতাম 1। এই দেখো এই 1কেই কিন্তু আমরা পেতাম, তাই না? এই মাঝখানের এই হিসাবগুলো কিন্তু আমাদের করতে হতো না। আবার 18 দ্বারা যদি 36কে ভাগ করতাম কতবার ভাগ যায়? আমরা জানি 18 একে 18, 18 দুগুণ 36, অর্থাৎ আমরা কিন্তু এই দুইটাকেই পেয়ে যেতাম, তাই না? তাহলে কিন্তু আমাদের এই মাঝের হিসাবটি আমাদের করতে হতো না। এই জন্যই যদি বড় সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে পারি তাহলে কিন্তু অঙ্কটি আমাদের জন্য সহজ হয়ে যায় এবং ছোট হয়ে যায়। আচ্ছা আমাদের ভাগের কাজ হয়ে গেল। এখন আমরা উপরে পাচ্ছি কত? 1, নিচে পাচ্ছি 2, আমরা উপরে লিখে দেবো 1, নিচে লিখে দেবো 2, অর্থাৎ 2-এর 1। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কিন্তু লিখে দেবো 2-এর 1। আশা করি সকলেই তোমরা এই অঙ্কটিও খুবই সহজে বুঝতে পেরেছো। এবারে যদি আমরা একই রকমভাবে 9 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, দেখো এখানে 9 নম্বরে বলা হয়েছে 2-এর 1 ভাগ 4-এর 3। তাহলে আমরা কি করব? আমরা শুরুতে একটু সমান সমান চিহ্ন দিয়ে আড়াআড়ি গুণ করব। 1-এর সঙ্গে গুণ করব 4কে, 1 গুণ 4, এবং 2-এর সঙ্গে গুণ করব 3কে, আমরা লিখব 2 গুণ 3, তাই না? আচ্ছা এবার যদি আমরা গুণ করি, 1 এবং 4কে গুণ করলে হয় 4 একে 4, আমরা লিখে দিলাম 4।
2 এবং 3কে গুণ করলে হয় 3 দুগুণ 6, আমরা লিখে দিলাম 6। তাহলে আমরা এখানে পাচ্ছি 6 এর 4। এখন দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 4কেও ভাগ করতে পারবো, আবার 6কেও ভাগ করতে পারবো। বন্ধুরা, এমন কি কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ, একটি সংখ্যা কিন্তু রয়েছে, সেটি হচ্ছে 2, কারণ এই দুটিই কিন্তু জোড় সংখ্যা। তার মানে 4কেও আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো, 6কেও 2 দ্বারা ভাগ করতে পারবো। 4কে 2 দ্বারা ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 2 2 4, অর্থাৎ 2 বার ভাগ যায়। আবার 6কে 2 দ্বারা ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 2 1 2, 2 2 4, 3 2 6, অর্থাৎ আমরা পাই হচ্ছে 3। দেখো এখন উপরে পাচ্ছি 2, নিচে পাচ্ছি 3। এখন কিন্তু আর কাটাকাটি করা যাবে না। তার মানে আমরা কি করব? একটু সমান সমান চিহ্ন দিয়ে নিচে লিখে দেব 3 এবং উপরে লিখে দেব 2। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি এটিও তোমরা খুবই সহজে বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরও কিছু অঙ্ককে সমাধান করার চেষ্টা করি, এখান থেকে দেখো বন্ধুরা, আমরা যদি এখান থেকে 14 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে 5 এর 2 ভাগ 15 এর 8। তাহলে এটিকে আমরা কী করবো? আমরা শুরুতে একটু সমান সমান চিহ্ন দিয়ে আমরা আড়াআড়ি গুণ করবো, তাই না? 2 এর সঙ্গে গুণ করবো 15কে, 5 এর সঙ্গে গুণ করবো 8কে। তাহলে আমরা শুরুতে কী লিখবো? 2 গুণ 15। আমরা লিখবো 2 গুণ 15 এবং নিচে লিখবো 5 গুণ 8। আমরা লিখে দেবো 5 গুণ 8। দেখো এই লাইনের কাজ আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা নিচের লাইনে এসে একটি সমান সমান চিহ্ন দিয়ে এখন যদি আমরা এই গুণের কাজটুকুকে করি, দেখো 2 এবং 15কে কিন্তু আমাদের উপরে গুণ করতে বলা হয়েছে। আমরা জানি 2 এবং 15কে গুণ করলে হয় 15 2 30, আমরা উপরে লিখে দেবো 30 এবং নিচে বলা হয়েছে 5 গুণ 8, অর্থাৎ 5 এবং 8কে গুণ করলে হয় 5 এ 8 40, আমরা নিচে লিখে দেবো 40। তাহলে আমরা পাচ্ছি 40 এর 30। এবারে দেখো তো এমন কি কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা উপরে 30কেও ভাগ করতে পারবো, আবার 40কেও ভাগ করতে পারবো। এমন কি কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এমন কিন্তু সংখ্যা রয়েছে। সেটি হচ্ছে কত? আমরা কিন্তু 2 দ্বারা ভাগ করতে পারি, কারণ যেহেতু 30ও জোড় এবং 40ও জোড়, তার মানে আমরা 2 দ্বারা কিন্তু এই দুটিকেই ভাগ করতে পারবো। আবার আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো, 10 দ্বারা ভাগ করতে পারবো, ঠিক আছে? তাহলে এতগুলো সংখ্যা দ্বারা কিন্তু আমরা ভাগ করতে পারবো। আমরা কি করব? আমরা যদি একটু বড় সংখ্যা দ্বারা ভাগ করি, আমাদের কিন্তু অঙ্কটা তাড়াতাড়ি করে সমাধান করা হয়ে যায়, তাই না? তাহলে আমরা 10 দ্বারা একটু ভাগ করি। হ্যাঁ, তোমাদের কিন্তু মন চাইলে তোমরা 2 দ্বারা ভাগ করতে পারো প্রথমে, ঠিক আছে? তারপরে কিন্তু তোমরা এরপরে আবারও ভাগ করতে পারো, অর্থাৎ 2 3 বার যতবার কাটাকাটি চাই ততবার কিন্তু কাটাকাটি করতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা 2 দ্বারা ভাগ করলে যে উত্তর পাবে, 10 দ্বারা ভাগ করলেও সেই একই উত্তর পাবে, আবার 5 দ্বারা ভাগ করলে কিন্তু একই উত্তরই হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা 10 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের অঙ্কটি অল্প সময় হয়ে যাবে। যেমন দেখো 10 দ্বারা 30কে ভাগ করলে কত হয়? আমরা জানি 10 একে 10, 10 2 20, 3 10 30, অর্থাৎ আমরা পাই হচ্ছে 3। আমরা উপরে লিখলাম 3। আবার 10 দ্বারা 40কে ভাগ করলে কত হয়? আমরা জানি 4 10 40, অর্থাৎ পাই হচ্ছে 4। তাহলে দেখো আমরা উপরে পাচ্ছি 3, নিচে পাচ্ছি 4। এবারে কিন্তু আর ভাগ করা যাবে না, তাই না? তাহলে আমরা সমান সমান চিহ্ন দিয়ে কী লিখবো? আমরা লিখবো হচ্ছে 4 এর 3। এটি হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখে দেবো 4 এর 3। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা 16 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো এখানে 16 নম্বরে বলা হয়েছে 10 এর 7 ভাগ 12 এর 7। আমরা ঠিক একই রকমভাবেই আমরা একটি দাগ দিব, দাগ দিয়ে আমরা আড়াআড়ি গুণ করবো। আমরা শুরুতে লিখবো 7 গুণ 12, আমরা লিখবো 7 গুণ 12 এবং নিচে লিখবো 10 গুণ 7, আমরা লিখে দেবো 10 গুণ 7। এবার আমরা যদি এই গুণটাকে সমাধান করার চেষ্টা করি, দেখো আমরা কী করব? আমরা 7-এর সঙ্গে 12কে গুণ করবো। আমাদের যদি গুণ করতে অসুবিধা হয়, তখন কিন্তু আমরা চাইলে আলাদা জায়গাতে গুণ করে দেখতে পারি। দেখো 12 এবং 7কে গুণ করলে কত হয়? আমরা 12কে যদি 7 দ্বারা গুণ করি, 7 দুগুণে হয় 14, 14 4কে লিখলাম আমরা এইখানে, হাতে থাকে আমাদের 1, 7 এবং 1কে গুণ করলে হয় 7 একে 7, 7 এবং এই হাতের 1 মিলে হয়ে যায় 8। তার মানে আমরা পাচ্ছি কত? 84, অর্থাৎ 7 12 84। আমরা উপরে পাচ্ছি হচ্ছে 84 এবং নিচে বলা হয়েছে 10 গুণ 7, অর্থাৎ 10 এবং 7কে গুণ করলে হয় 7 10 70, তাই না? আমরা নিচে লিখে দিলাম 70। এবারে আমরা পাচ্ছি হচ্ছে 70 এর 84। এখন দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 84কেও ভাগ করতে পারবো, আবার 70কেও ভাগ করতে পারবো। বন্ধুরা, এমন কি কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ, যেহেতু এই দুটি সংখ্যায় জোড় সংখ্যা, যার কারণে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো, তাই না? আচ্ছা দেখো, আমরা যদি 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা 84কে ভাগ করলে কয়বার ভাগ যায়? যে কোনো সংখ্যাকে যখন আমরা 2 দ্বারা ভাগ করবো, তখন কিন্তু এই সংখ্যার অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 84-এর অর্ধেক কত? 8-এর অর্ধেক হয়ে যাবে হচ্ছে 4 এবং এই 4-এর অর্ধেক হয়ে যাবে 2। তাহলে আমরা 2 দ্বারা যখন 84কে ভাগ করবো, তখন পেয়ে যাবো হচ্ছে কত? 42। তোমরা কিন্তু আলাদা জায়গাতেও কিন্তু ভাগ করে দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, আমরা পাচ্ছি হচ্ছে 42। আবার একই রকমভাবে 2 দ্বারাই কিন্তু আমাদের 70কে ভাগ করতে হবে। 2 দ্বারা 70কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে
35। আমরা জানি 35 দুগুণ 70। এখন দেখো উপরে পাচ্ছি 42, নিচে পাচ্ছি 35। এবারে দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 42কেও ভাগ করতে পারবো, আবার 35কেও ভাগ করতে পারবো। এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে বন্ধুরা, সেটি হচ্ছে কত? সেটি হচ্ছে 7। দেখো 7-এর ঘরের নামটাতে আমরা এই 42ও পাবো, আবার 35ও পাবো। আচ্ছা দেখো, যদি শুরুতে 7 দ্বারা আমরা 42কে ভাগ করি, কতবার ভাগ যায়? আমরা জানি 7 থেকে 7, 7 দুগুণ 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, তাই না? অর্থাৎ আমরা 7 দ্বারা 42কে ভাগ করলে কত পাই? 6 7 42, অর্থাৎ 6 পাই। আমরা লিখে দিলাম 6। এবারে আমরা কি করব? এখানে 35কে কিন্তু আমরা একই রকমভাবে 7 দ্বারাই ভাগ করব, একই সংখ্যা দ্বারাই ভাগ করতে হয় আমরা জানি। তাহলে দেখো, আমরা যদি 7-এর ঘরের নামটা আবারও পড়ি, 7 থেকে 7, 7 দুগুণ 14, 3 7 21, 4 7 28, 5 7 35, অর্থাৎ আমরা কয়বার ভাগ করতে পারবো? 5 বার ভাগ করতে পারবো। আমরা জানি 5 7 35। তাহলে উপরে পাচ্ছি 6, নিচে পাচ্ছি 5। এখন কিন্তু আর কাটাকাটি করা যাবে না, তাই না? যার কারণে আমরা একটু সমান সমান চিহ্ন দিয়ে আমরা উপরে লিখে দেব 6, নিচে লিখে দেব 5। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে তোমরা এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।